রনা রনা। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা এক জায়গায় বেরোবো। বেরোনোর আগে ভাবলাম একটু মন্দিরে এসে বসি। জানেন তো, এর আগে বহুবার মন্দিরের পাশ দিয়ে গেছি। আমার বিয়ের পরে তো বহুবারই গেছি, কখনো এসে এভাবে করে বসিনি। আজকে মন্দিরে এসে ভালো লাগলো। জানি না কেন মনটার একটু পরিবর্তন হলো। এরকম সিদ্ধান্ত খুব একটা বেশি কিন্তু আমি নিইনি, অথবা নিই না বললেই চলে। তো যাই হোক, আজকে আমার কি মনে হলো একটু মন্দিরে এসে বসলাম, ভালো লেগেছে। এবং সেই সঙ্গে এক একনিষ্ঠ ভক্তের ভক্তিও দেখলাম। ভক্তি বলুন, পুজো বলুন, এগুলো সম্পূর্ণ আধ্যাত্মিক ব্যাপার বন্ধুরা। কেউ কোনো আলোকে অনুসরণ করে এর পেছনে ছুটে বেড়ায়, অথবা কেউ কোনো মূর্তিকে সামনে রেখে তাকে আকার দিয়ে তার পুজো করে। সবটাই আপনার আত্মশুদ্ধিকরণ, আর কিছুই নয়। যাই হোক, এই মুহূর্তে অর্থাৎ যেদিনকার ব্লগ আপনারা দেখছেন, আমি যাচ্ছি একটু ডাক্তারখানাতে। কারণ আমার যে কাশিটা হয়েছে সেটা ব্রঙ্কাইটিস। যদিও ডাক্তার এটা আমাকে বলে দিয়েছে, অর্থাৎ এই ব্লগটা আপনারা একদিন পরেই দেখছেন, সেজন্য আমি বলছি আর কি। ডাক্তারবাবু এটাই বলেছেন। তো যাই হোক, এই সমস্ত অসুখ বিসুখের কথা থাকুক। রাস্তাতে বেরিয়ে বা ডাক্তার দেখাতে গিয়ে যেটা সব থেকে বেশি ভালো লাগলো, সেটা হচ্ছে মূর্তিগুলোকে দেখে। সামনেই সরস্বতী পুজো, এবং ছোট ছোট সরস্বতী গুলো তৈরিও হয়ে গেছে। কয়েকদিন বাদেই প্রত্যেকের ঘরে শোভা পাবে, এবং সেই সঙ্গে মণ্ডপেও শোভা পাবে। যাই হোক, সরস্বতী পুজো বলতে একটা জিনিস খুব মনে হয় বন্ধুরা। যখন হাই স্কুলে পড়তাম, তখন বেশ এই পুজোর সময় আমাদের স্কুলে দিদিমণিরা বলতেন অন্য স্কুলকে গিয়ে নেমন্তন্ন করে আসতে। ওটার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, আনন্দ ছিল, মজা ছিল। এখনো হয়তো বা সেগুলো সেরকমই রয়েছে। মোদ্দা কথা হলো, স্কুল ছেড়েছি বহু বছর হয়ে গেছে, ছাত্রী জীবন বহু বছর ত্যাগ করেছি। কিন্তু যতই যায় বলুন বন্ধুরা, সেই জীবনটাই বড্ড টানে। আনন্দ ছিল, মজা ছিল, সবই ছিল। কিন্তু হ্যাঁ, আমার জীবনটা গড়ে পাত্তা অন্যান্যদের থেকে একটু আলাদা ছিল। মানে আমার বান্ধবীদের সাথে আমার জীবন একটু আলাদা ছিল। তো যাই হোক, সে সমস্ত কথা বাদই দিলাম। আজকে চলুন আপনাদেরকে একটু অন্যরকম কথা ব্লগে বলি। সেই কথাতে যাওয়ার আগে এই দৃশ্যটাকেও আমি ব্লগের আওতায় রাখলাম। দেখুন মেয়েরা কিভাবে করে মাছ ফাস্ট করছে, ভালো লাগছে। এরকম আমরাও করেছি বন্ধুরা। সত্যি সেই দিদিমণিদের কথাও যেন মনে পড়ে গেল, সেই স্কুলের দিনগুলোর কথাও মনে পড়ে গেল। এবং আপনারা জানলে অবাক হবেন, সেম পোশাক কিন্তু আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলেরও ছিল। সত্যি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আজ আর কোথায়। যখন আমরা পড়তাম তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা গুরুত্ব ছিল, দাম ছিল। এখন সত্যি কথা খারাপ লাগে ভাবতে, খুবই খারাপ লাগে। কিন্তু আমি তো আশাবাদী, আধ্যাত্মিকতায় বিশ্বাস করি। তাই আমি মনে করি এক না একদিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড আবার আগের জায়গায় যাবে। সবকিছু তো বৃত্তের মতন ঘোরে, তাই না? আমি হয়তো বলছি ও ব্লগে যে আমিও এরকম করেছি। তো যাই হোক বন্ধুরা, এবারে চলুন যে কথাটা আপনাদেরকে আমি বলবো ভেবেছি সেটা একটু বলি। লিলুয়াতে আনন্দনগর বলে একটি জায়গা আছে, সেখানে একটি বৌদ্ধ মন্দির আছে। সেখানেই আজকে আপনাদেরকে নিয়ে যাব। তবে তার আগে ভগবান বুদ্ধ সম্পর্কে কিছু কথা আমার ব্লগে থাকাটা অত্যন্ত আবশ্যক বলে আমি মনে করছি। প্রথমত বলি, ভগবান শ্রী বুদ্ধের জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুর লুম্বিনী নামক একটি স্থানে। তার পিতার নাম ছিলেন শুদ্ধোধন এবং মাতা ছিলেন মায়াদেবী। কথিত আছে ভগবান শ্রী বুদ্ধ তার মায়ের মৃত্যুর পরেই ভগবানের আধ্যাত্মিকতার প্রতি বেশি আকৃষ্ট হয়েছিলেন। মাত্র 29 বছর বয়সে সংসারের সমস্ত মোহমায়া ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সত্যি কথা বলতে কি বন্ধুরা, সংসার জীবনের বাইরে যত আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন, ততই কিন্তু আপনার
শান্তি লাভ হবে এবং একটা আশ্চর্য রকম আনন্দের সাথে আপনি মিলিত হবেন, এটাই সত্যি। এবং ভগবান শ্রীবুদ্ধ 6 বছর দীর্ঘ তপস্যা করে এইটি লাভ করেছিলেন, এই জ্ঞানে লাভ করেছিলেন। তো যাই হোক, আজকে সেই ভগবান বুদ্ধের মন্দিরেই এসেছি। এরা সম্প্রতি জিনিসটি শুরু করেছে, কাজ এখনো পর্যন্ত চলছে। তবে ব্যক্তিগতভাবে আমি খুবই কৃতজ্ঞ যে এইরকম একটি মন্দির রয়েছে এখানে। যাই হোক, তবে হ্যাঁ, মন্দিরটি এখনো কাজ চলছে। ভেতরটা ঢুকে ভালো লাগলো, তবে সেইভাবে করে এখনো পর্যন্ত খুব একটা মানুষের আসা যাওয়া এখানে আমি দেখলাম না। তো যাই হোক, যেভাবে করে জিনিসটিকে স্থাপন করা হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে ভালো লাগছে। এখানে রাজকুমার সিদ্ধার্থের চতুর্নির্মিত দর্শনও রয়েছে। যদি কেউ কখনো লিলুয়াতে আসেন তাহলে এইখানে এসে ঘুরে যাবেন। খুব একটা আসা ডিফিকাল্ট নয়, টোটো ভাড়া করে জায়গা জিজ্ঞাসা করলেই বলে দেবে আপনাকে। তবে আমি খুব একটা বেশি রাস্তা কিভাবে করে যেতে হয় সেটা বলতে পারছি না, তার কারণ আমি নিজে তো বাইকে করে এসেছি। তবে হ্যাঁ, টোটো করে এলে আপনি আনন্দনগরে আসার পরে সেখানকার লোকেরা আপনাদেরকে রাস্তা বলে দেবে, এটুকু বলতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম, যে 6 বছর দীর্ঘ তপস্যা করার পর ভগবান বুদ্ধ বোধি বৃক্ষের নিচে সত্যজ্ঞান লাভ করেন। এই সত্যজ্ঞানই কিন্তু আসল, বন্ধুরা। এই সত্যজ্ঞানের মধ্যেই কিন্তু জীবনের আসল দর্শন লুকিয়ে আছে। সেখানে না আছে কোনো বিদ্বেষ, না আছে একে অপরের প্রতি অভিযোগ, না আছে কোনো কিছুর প্রতি আকর্ষণ। আসল কথা হচ্ছে, এই সমস্ত কিছুই তো আমাদের খারাপ থাকার শিকড়। লোভ, স্বার্থপরতা, একে অপরের প্রতি দোষারোপ, এগুলো করে কিছুই পাওয়া যায় না। হয়তো এই জিনিসটি ভগবান বুদ্ধ অনেক আগে উপলব্ধ করে নিয়েছিলেন। এই সত্য জ্ঞান আমার কাছে অন্তত এইটুখানি। আমার আর জ্ঞান কইটুখানি বলুন? যেটুখানি যা আছে আপনাদেরকে বললাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের এই ব্লগটা এখানেই থাক। এরপরে আর ব্লগ বাড়িয়ে কোনো লাভ নেই। সবাই ভালো থাকবেন, আর জীবনে সত্যের জ্ঞান কি সেটা জানার চেষ্টা করবেন। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। नजरिया